আমি তরুলতা। পর্ব ৫। সোফিয়া সাফা। পরের দিন সকালবেলা ৮টা। যারা হন্তদন্ত হয়ে এহসান মঞ্জিলে প্রবেশ করে। তাকে হঠাৎ আসতে দেখে জহুরা চমকে যান। তবুও এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। যারা তুই তাও আবার এত সকালে? মা, তোমরা ঠিক আছো তো সবাই? সাফওয়ান ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। যারাকে আসতে দেখে উঠে তার কাছে যায়। আমরা তো ঠিকই আছি। তুই কেমন আছিস? আর এই সকালবেলা কাউকে কিছু না বলে হঠাৎ চলে এলি? কোনো সমস্যা হয়েছে? যারা ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে বলে। ভাইয়া আর আপু কোথায়? ঠিক আছে তো? ওরা তো ঠিকই আছে আর এখন ওদের রুমেই আছে। যারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। যাক তাহলে, কিন্তু ভাইয়া আমাকে এই বাড়িতে আসতে বলল কেন? জহুরা জিজ্ঞেস করে। ভাইয়া মানে তাজিম তোকে আসতে বলেছে? হ্যাঁ ভাইয়াই তো কল দিয়ে বলল জলদি এই বাড়িতে চলে আয়, একটা জরুরি কাজ আছে। আরও বলল তোমাদেরকে কল দিলে নাকি তোমরা আমাকে সেই জরুরি ব্যাপারে কিছুই জানাবে না। তাই তো আমি ওই বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে এলাম। জহুরা কিছু বলতে যাবে কিন্তু তার আগেই তাজিম উপর থেকেই যারাকে উদ্দেশ্য করে বলে। যারা উপরে আমার রুমে চলে আয়। যারা যেতে নিবে তার আগেই জহুরা যারার হাত ধরে বলে। তাজিম তুমি ওকে এখানে কেন আসতে বলেছ? কি এমন জরুরি কথা? আমাদের সামনেই বলো। সেটা আমাদের ভাইবোনের পার্সোনাল বিষয়ে আপনাদের সামনে বলা যাবে না। জহুরা কিছু বলতে নিলে সাফওয়ান তাকে থামিয়ে দিয়ে বলে। যা যারা উপরে যা। যারা উপরে তাজিমের রুমে চলে যায়। যারা চলে যেতেই জহুরা বলে ওঠে। এটা কি হলো? সকাল সকাল অশান্তি ভালো লাগে না জহুরা। ভাইবোনের মধ্যে কথা থাকতেই পারে। তাজিম ওর মামা রা যাওয়ার পর থেকে বিদেশে ছিল। সেই দিক থেকে যারার সাথে ওর বন্ডিং ততটা মজবুত নয়। আমি চাই আমার ৩ ছেলেমেয়ের মধ্যে ভালো সম্পর্ক থাকুক। তাজিম এসেছে পর থেকে যারার সাথে কথা হয়নি তাই হয়তো একটু খোঁজখবর নিবে। তাই আসতে বলেছে। তুমি এটা নিয়ে শুরু করে দিও না প্লিজ। বলেই সাফওয়ান সোফায় বসে নিউজ পেপার পড়ায় মনোযোগ দিলেন। যারা তাজিমের রুমে এসে দেখল তরুও সেখানে আছে। সে তরুকে দেখে তাকে গিয়ে জড়িয়ে ধরল। তরু কিছুই বলল না। আপু কেমন আছো তুমি? ওই দিন ওভাবে চলে এলে তারপর আর যাওনি কেন বলো? তুমি জানো আমি তোমার ওই নম্বরে কতবার কল দিয়েছি, প্রত্যেকবার বন্ধ বলেছে। আর ভাইয়ার কাছে তোমার কথা জিজ্ঞেস করলে সে তো উত্তরই দেয় না। তাও বেশি জিজ্ঞেস করতে পারি না কারণ সবার থেকে তোমার পরিচয় আড়াল করে রাখতে হয়। আমার আগের ফোনটা হারিয়ে গেছে সেই জন্যই ওই নম্বরে পাস না। আর আমি ভালোই আছি। তোর কি খবর? আগে যেমন তেমন ছিলাম কিন্তু এখানে আসার পর অনেক ভালো আছি। যারা তাজিমের দিকে তাকিয়ে বলে। ভাইয়া কেমন আছো? ভাইয়ার কথা জিজ্ঞেস করিস না যারা। জানিস ভাইয়া দেশে আসতে না আসতেই গার্লফ্রেন্ডও জুটিয়ে ফেলেছে। কি? সত্যিই নাকি? তাজিম যারা আর তরুর দিকে তাকিয়ে মুচকি হাসছে। তরুকে যারার সাথে এভাবে কথা বলতে দেখে তার অনেক ভালো লাগছে যদিও সে জানে তরু এসব অভিনয় করছে, এগুলো সবই লোক দেখানো। তবুও সে মন থেকে চায় তরু মন থেকে এগুলো করুক আর ভালো থাকুক তবে সেটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব বোনের জন্য সব করব। আমি চাই ও ভালো থাকুক। মনে মনে তরু যারাকে মাইশার ব্যাপারে সবকিছু বলে দেয়। এদিকে যারা তো খুশিতে রীতিমতো লাফাচ্ছে। ভাইয়ার বিয়ে হবে কি মজা কি মজা। ভাইয়া বলো না কবে আমাদেরকে ভাবির সাথে দেখা করাবে? তরুর মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে, সে যারার দিকে তাকিয়ে বলে। ভাইয়াকে আমি বিয়ে করতে দিচ্ছি না যারা। তাই তুই হয়তো আমাদের না হওয়া ভাবিকে কখনো চোখের দেখাও দেখতে পাবি না। তরুর কথায় যারা অবাক চোখে তরুর দিকে তাকায়। কেন আপু? তুমি কি চাও না ভাইয়া বিয়ে করে ভাবি আনুক? তাজিম কাদো কাদো মুখ করে বলে। দেখ না যারা,
তরু আমাকে মাইশার সাথে দেখা পর্যন্ত করতে দিচ্ছে না। আমি কি করব যারা? তাজিমের কাদো কাদো মুখ দেখে যারারও কেঁদে দেওয়ার অবস্থা। যারা এমনই, খুব নরম মনের, তাই তো কারো কষ্ট সে সহ্য করতে পারে না। তবে এই মুহূর্তে তাজিমের জন্য মায়া হলেও সে তরুর ওপর রাগ করতে পারছে না। কারণ তরুকে সে বোন হিসেবে অনেক ভালোবাসে। আপু কেন এমনটা করবে? আপু তো আমাদের বোন, সে নিশ্চয়ই আমাদের খারাপ চাইবে না। আপু ভাইয়ার গার্লফ্রেন্ড কি ভালো নয়? সেই জন্যই কি তুমি চাও না যে ভাইয়া তার সাথে সম্পর্ক রাখুক? না রে জারু, মাইশা অনেক ভালো মেয়ে। তুই জানিস ও বিদেশ থাকতেও আমাকে ভালোবাসত, কিন্তু আমি নিজের ক্যারিয়ারের কথা ভেবে ওকে ফিরিয়ে দিতাম। কিন্তু ও আমার জন্য এত বছর অপেক্ষা করে আছে। কোনো ছেলের সাথে রিলেশনও করেনি। ও কিন্তু অনেক ভালো নিউরোলজিস্ট, চাইলেই রিলেশন করে বিয়ে করে ফেলতে পারত, কিন্তু তাও শুধুমাত্র আমাকে ভালোবেসে গেছে। আজও ভালোবাসে। এই কথা শুনে যারার আরও মন খারাপ হয়ে যায়। তাহলে আপু কেন বিয়েটা হোক চায় না? কারণ আমার বিয়ের আগে ভাইয়া বিয়ে করতে পারবে না, সেই জন্য। কথাটা শুনে যারা চমকে তরুর দিকে তাকায়। তার যেন নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। তার যেই বোন ছেলেরা প্রপোজ তো দূর, ফ্ল্যাট করতে আসলেও ছেলেদের উদম কেলানি দিত, তারপরও রাগ কন্ট্রোল করতে না পেরে বাড়িতে এসে ভাঙচুর করত, সেই বোন নিজে থেকে বিয়ের কথা বলছে। ভাবতে ভাবতে লন্ডনের একটা ঘটনা তার মনে পড়ে যায়। যখন সে একবার লন্ডনে গিয়েছিল তখন এরকমই একটা ঘটনা ঘটেছিল। তাজিম যারার সামনে হাত নাড়িয়ে বলে, কি রে, কোথায় হারিয়ে গেলি? তুই অন্তত কিছু বল। যারা মুচকি হেসে বলে, আমি কি বলবো ভাইয়া? আপুর বিয়ের বয়স হয়েছে। আর সে যখন নিজে থেকেই বিয়ে করতে চাইছে, তাহলে আগে তার বিয়েটাই দিয়ে দাও। তারপর না হয় তুমি বিয়ে করো। সেটাই তো জারু। ও বিয়ে করবে ভালো কথা, কিন্তু ও নাকি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না। মানে তাহলে আপুর কি পছন্দের কেউ আছে? তরু একবার ঘাড় কাত করে যারার দিকে তাকালো। সেই সাথে তার চোখ দুটোও যেন জ্বলে উঠল। কিন্তু যারা দেখার আগেই সে স্বাভাবিক ভঙ্গিমায় বলে উঠল, আমার পছন্দের কেউ নেই যারা, তবে আমি লাভ ম্যারেজ করতে চাই। আর তুই জানিস, আমার সিআইডিতে চাকরি হয়েছে। কি? খুব ভালো কথা আপু। তুমি জানো আমার দেবরও তো সিআইডি অফিসার। যদি পরিচয় করিয়ে দিতে পারতাম তাহলে সে তোমাকে তোমার কাজে হেল্প করতে পারত। তরু একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, স্টুপিড সিস্টার, নানির সাথে নানা বাড়ির গল্প করছে। তাই নাকি তোর ওই দেবরটা যার ছবিটা আমি ভুলবশত ভেঙে ফেলেছিলাম? কি যেন নাম? লাভ? লাভ নয় আপু, নীলাভ। ও হ্যাঁ হ্যাঁ। তাজিম মুখ গোমরা করে বলল, যারা তুই কিন্তু মেইন টপিক থেকে সরে যাচ্ছিস। ও হ্যাঁ আপু বলো, তুমি লাভ ম্যারেজ করতে চাও তাই তো? হ্যাঁ। আরে জারু, তোর কি মনে হয় এই তরুর কাউকে পছন্দ হবে? ওর স্বভাব দেখে আমার তো মনে হয় না ওর দ্বারা এই জন্মে লাভ ম্যারেজ করা সম্ভব হবে। জারু, আমার মনে হয় এই এক জন্মে বউ জুটবে না রে। যারা কি বলবে বুঝতে পারল না। তার কি বলা উচিত? তাজিম এই সুযোগে বলে ফেলে, তুই ওকে তোর সাথে নিয়ে যা না রে জারু। ওখানে থেকে ওর অফিস ও কাছে হবে, আর সেই ফাঁকে যদি কাউকে পছন্দ হয়ে যায়। যারা একবার তরুর দিকে তাকায়। সে তো ভেবেছে তাদের বাড়িতে যাওয়ার কথা শুনে তরু রিয়েক্ট করবে, কিন্তু তরুকে চুপ থাকতে দেখে যারা অবাক হল। আর সেই সাথে তাদের বাড়িতে তরুকে নিয়ে যাওয়াটা কতটা লাভজনক হবে সে বুঝে উঠতে পারল না। যারাকে নিশ্চুপ থাকতে দেখে তরু বলে উঠল, আমি ওখানে গিয়ে থাকলে ব্যাপারটা ভালো দেখাবে না ভাইয়া। ওটা ওর শ্বশুর বাড়ি। আমি বরং কোনো হোটেল বা বাড়ি রেন্টে নিয়ে থাকব। কথাটা শুনে যারা সাথে সাথেই বলে ওঠে, কি বলছো আপু? তুমি যদি টাউনে গিয়ে থাকতে চাও তাহলে আমাদের বাড়িতেই থাকবে বুঝলে। আমি থাকতে রেন্টে থাকবে কেন? তোর তো ওটা শ্বশুরবাড়ি। আর আমি গিয়ে কি পরিচয় থাকব?
তুমি যেই পরিচয় দিয়েছিলে সেই পরিচয়েই গিয়ে থাকবে, বন্ধু হিসেবে। আর চিন্তা করো না, আমার হাজবেন্ড সহ বাড়ির সবাই অনেক ভালো, তারা তোমাকে দেখলে খুশিই হবে। তাজিম বলল, তাহলে দ্যাটস ফাইনাল। আপু তুমি রেডি হয়ে নেও। তাজিম জিজ্ঞেস করে, সে কি, এখনই চলে যাবি? মাত্রই তো এলি। ভাইয়া তোমার ফোন পাওয়া মাত্রই কাউকে কিছু না বলে চলে এসেছি। গাড়িতে ওঠার পর অবশ্য নাহিদ কল করেছিল, আমি ধরিনি, তাই এখনই চলে যেতে হবে। তরু রেডি হয়ে একটা লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তাজিম আর যারাও তার পেছনে আসে। তাদের আসতে দেখে সাফওয়ান বলে, ওই বাড়ির সবাই ভালো আছে তো মা? জি বাবা, তারা সবাই ভালো আছে। তুমি তো মাঝে মাঝে যেতে পারো, তাও তো যাও না। আমার কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে মা, কিন্তু মেয়ের শ্বশুরবাড়িতে বেশি যাওয়া ভালো দেখায় না। বেশি? তুমি তো একবারও যাওনি। সাফওয়ান কিছু না বলে একবার তরুর দিকে তাকালো। তরুর হাতে লাগেজ দেখে সে অবাক হয়েছে, তবে মুখে কিছুই বলে না। যারা একটা শ্বাস ছেড়ে বলে, আমি জানি তুমি চাওনি নাহিদের সাথে আমার বিয়েটা হোক, কিন্তু বাবা দেখো না, আমি তো ভালোই আছি। নাহিদও আমাকে অনেক ভালোবাসে। আমি জানি মা, তুই ভালো আছিস, সেই জন্যই চিন্তা করি না। আমার কি আর অত জার্নি করার শক্তি আছে? তাও যদি কোনোদিন যাওয়ার দরকার হয়, অবশ্যই যাব। তরু শান্ত কণ্ঠে বলল, যারা আমাদের যাওয়া উচিত। জহুরা ভ্রু কুঁচকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তরু কিছু বলতে নিলে তাজিম তাকে বাধা দিয়ে বলে, তরুর চাকরি হয়েছে, তাই ওর কাজের জন্য ওকে টাউনে গিয়ে থাকতে হবে। আর যেহেতু যারা এসেছে, তাই তরু আর যারা একসাথেই যাচ্ছে। জহুরা আর এই ব্যাপারে আর মাথা ঘামায় না। খেয়ে যা যারা। না মা, আমার হাতে সময় নেই। আরেক দিন সবাইকে বলে তারপর আসবো কেমন? তারপর তরু আর যারা বেরিয়ে যায়। যারা গাড়ি নিয়েই এসেছিল, তাই তরু আর গাড়ি নেয় না। তারা গাড়িতে উঠে বসতেই ড্রাইভারের ফোনে নাহিদের কল আসে। তুমি কোথায় আছো? যারা কি তোমার সাথে? জি স্যার ম্যাম, আমার সাথেই, আমি তাকে নিয়ে তার বাবার বাড়িতে এসেছি। ওকে বলেই নাহিদ কল কেটে দেয়। যারা আর তরু তাদের কথা শোনে কিন্তু কিছুই বলে না। পুরোটা রাস্তা তারা নীরবই থাকে, কারণ ড্রাইভারের সামনে কিছু বলা ঠিক হবে না। আমি খুব এক্সাইটেড, শ্বশুর বাড়িতে যাচ্ছি পার্মানেন্ট থাকার জন্য, মনে মনে। 1 ঘন্টা পর, সকাল 10টা, তাদের গাড়িটা খান ম্যানসনের সামনে এসে থামে। তরু আর যারা বাড়িতে প্রবেশ করতেই সাবিনা যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি সাত সকালে কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিলে যারা? আসলে মা, সকালে বাবা ফোন করে বলল মা নাকি খুব অসুস্থ, তাই কাউকে কিছু না বলেই চলে গিয়েছিলাম। যারার কথা শুনে সাবিনা শান্ত স্বরে বলে, কি হয়েছে আপার? ঠিক আছে এখন? হ্যাঁ, একটু প্রেশার বেড়ে গিয়েছিল এই আর কি। এখন ভালো আছে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তরুর কথায় সাবিনা তরুর দিকে তাকালো, এতক্ষণ অবশ্য সে তাকে খেয়াল করেনি। তরুকে দেখে সে একটু অবাক হলেও মুখে হাসি টেনেই বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আছি। তুমি কেমন আছো? জি, ভালোই আছি। সাবিনা আর কিছু বলার আগেই যারা বলে উঠল, মা আপনি তো আপুকে চেনেনি, সেদিন এসেছিল। তাও বলছি, এই হলো ত্রানা, আমার সবচেয়ে ভালো বন্ধু। যখন আমি লন্ডনে বেড়াতে গিয়েছিলাম, তখন তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। আপু ওখানেই ছিল, 1 মাসের মতো হয়েছে দেশে ফিরেছে। তাদের কথার মাঝেই নাহিদ আর নাজমুল ব্রেকফাস্ট করতে নিচে আসে। তারা যারার কথা তারা শুনেছে। মা, আপুর বাড়ি গ্রামে আর তার এখানে চাকরি হয়েছে, তাই এখানে ভাড়া থাকতে চাইছিল। কিন্তু আমিই বলেছি এই বাড়িতে থাকতে। আপনাদের কোনো সমস্যা হবে না তো? নাজমুল এগিয়ে এসে বললেন, না, অসুবিধার কি আছে?
ও আমাদের বাড়িতে থাকবে সেটা তো ভালো কথা। যারা নাজমুলকে উদ্দেশ্যে করে বলে, আপু, উনি আমার শ্বশুর মশাই। যারার কথা শোনামাত্র তরু গিয়ে নাজমুলের পায়ে হাত দিয়ে সালাম করল। তার এমন করাতে নাজমুল খানিকটা অবাক হলেন। ভালো আছেন আঙ্কেল? হুম, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। নাহিদ চুপচাপ দাঁড়িয়ে আছে। যারা বুঝল, না বলে যাওয়াতে নাহিদ রাগ করেছে। কিন্তু সে জানে এখানে সবার সামনে সে যারাকে কিছুই বলবে না। তাই সে নাহিদের সামনে গিয়ে বলল, আপু, এই হলো আমার হাজবেন্ড নাহিদ জাবির খান। আর নাহিদ, ও হলো আমার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, কেমন আছেন? নাইস টু মিট ইউ। জবাবে নাহিদ মৃদু হেসে বলল, ভালো আছি। তাদের কথার মাঝেই নীলাভ নিচে নেমে আসে। সে সবেমাত্র ঘুম থেকে উঠেছে। নীলাভ কোনো দিকে না তাকিয়ে কিচেনের দিকে চলে যায়। সেখানে গিয়ে সাবিনাকে না দেখে ডাক দেয়, মা, কখন বলেছি গরম পানি করে দিতে? গিজারে সমস্যা হচ্ছে, পানি আসছে না। কোথায় তুমি? শুক্রবারেও একটু শান্তি পাই না। নীলাভ ফিরে এসে ড্রয়িং রুমে দাঁড়ায়। এসেই ত্রানাকে এই বাড়িতে দেখে অনেক বেশি চমকে যায়। আপনি আমাদের বাড়িতে? নীলাভের কথায় উপস্থিত সবাই ওর দিকে তাকায়। তরু তো একদৃষ্টিতে নীলাভের দিকে তাকিয়ে আছে। নীলাভ তরুর তাকানো দেখে নিজের দিকে তাকাতেই মনে পড়ে সে শুধুমাত্র টাওয়াল প্যাচিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। নীলাভ কালক্ষেপণ না করে নিজের রুমের দিকে ছুটে যায়। এদিকে নীলাভের কথা শুনে সাবিনার মনে পড়ে সে নীলাভকে পানি দিতে ভুলে গেছে। সে যারার দিকে তাকিয়ে বললেন, যারা, তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও। যারা, তুমি ওকে একটা রুম দেখিয়ে দাও আর তারপর ওকে নিয়ে ব্রেকফাস্ট করে নিও। বলেই সাবিনা কিচেনের দিকে যেতে যেতে কাজের মহিলা হানাকে ডেকে বলেন, গরম পানিটা দিয়ে আসনি কেন? জানো তো নীলাভের রাইনাইটিস প্রবলেম আছে। ঠান্ডা পানি ব্যবহার করলে প্রবলেম হবে। আর নাহিদ গিজার ঠিক করার লোককে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা মা, বলছি। সাবিনা কিচেনে চলে গেলে নাহিদ তরুর উদ্দেশ্যে বলে, নীলাভ কি আপনাকে চেনে? আপনাকে দেখে এভাবে রিয়েক্ট করল কেন? আসলে আমি 2 দিন আগেই সিআইডিতে জয়েন করেছি। আর উনিই আমাদের ডিপার্টমেন্টের এসপি পদে আছেন। সেই সূত্রেই আমাকে উনি চেনেন। নাজমুল বললেন, বাহ, এটা তো ভালো কথা। জি, যদিও আমরা তারও আগে থেকেই পরিচিত। যারা বলে ওঠে, আপু, বাকি কথা পরে হবে, চলো আগে ফ্রেশ হয়ে খেয়ে নিই। নাজমুল সহমত প্রকাশ করে বললেন, হ্যাঁ হ্যাঁ, যাও তোমরা। বলেই নাহিদ আর নাজমুল গিয়ে খাবার টেবিলে বসে। যারা তরুকে নিয়ে উপরের তলায় আসে। আমি কোথায় থাকব যারা? যারা একটা রুম দেখিয়ে বলে, এখন থেকে এটা তোমার রুম। তরু রুমটার দিকে একবার তাকায়, তারপর বলে, আমি এই রুমে না, ওই রুমটায় থাকব। যারা তরুর ইশারা করা রুমটার দিকে একবার তাকায়। তরু নীলাভের পাশের রুমে থাকতে চাইছে। নীলাভদের বাড়িটা 2 তলা বিশিষ্ট। নিচের তলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, সার্ভেন্ট রুম, স্টোর রুম সহ 5টা গেস্ট রুম আছে। আর উপরের তলায় মাঝখানে বড় হল রুম, তার 2 পাশে 8টা রুম আছে। ডান পাশের প্রথম রুমে নাজমুল আর সাবিনা থাকে। বাম পাশের দ্বিতীয় রুমে যারা আর নাহিদ থাকে। তাই বাম পাশের প্রথম খালি রুমটায় যারা তরুকে থাকতে বলেছিল, কিন্তু তরু ডান পাশে থাকা নীলাভের রুমের পাশের রুমে থাকতে চায়, যেটা ডান পাশের 3 নম্বর রুম। নীলাভের রুম হচ্ছে ডান পাশের শেষের রুমটা। ওই রুমটার পাশের রুমে তো নীলাভ ভাই থাকে। তরু ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, তার কি অসুবিধা হবে? না না আপু, অসুবিধা হবে কেন? তোমার অসুবিধা না হলে তুমি থাকো। ওকে। আচ্ছা, তুমি সবকিছু রেখে নিচে নাস্তা করতে এসো। বলেই যারা নিজের রুমে চেঞ্জ করতে চলে যায়। তরু রুমটায় ঢুকে আগে ব্যালকনিতে যায়। নীলাভ আর তার রুমের ব্যালকনি এই পাশে,
কিন্তু সাবিনা আর নাজমুলের রুমের ব্যালকনি বাড়ির অন্যদিকে। এই রুমের ব্যালকনি থেকে নীলাভের রুমের বড় ব্যালকনিটা স্পষ্ট দেখা যায়। যখন সে লুকিয়ে লুকিয়ে নীলাভকে দেখতে আসত তখন সে এই ব্যাপারটা লক্ষ্য করেছিল, আর সেই জন্যই সে এই রুমে থাকতে চেয়েছে। এখন থেকে আর কষ্ট করে বাগানের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেয়ে তোমাকে দেখতে হবে না লাভ। আমি একটু একটু করে তোমার কতটা কাছে চলে যাচ্ছি তুমি বুঝতেও পারছো না। তরু রুমের চারদিকে একবার চোখ বুলায়। রুমটায় বেড, ড্রেসিং টেবিল, ড্রয়ার, আলমারি আর একটা চেয়ার টেবিল আছে। পাশেই বাথরুম আছে। নট ব্যাড। তরু লাগেজ থেকে নিজের কাপড়গুলো বের করে ড্রয়ারে গুছিয়ে রাখল। তারপর ফ্রেশ হয়ে একটা গ্রে কালারের লেডিস শার্ট আর প্যান্ট পরে রুম থেকে বের হতেই নীলাভের সাথে দেখা হয়ে যায়। নীলাভ শাওয়ার নিয়ে রেডি হয়ে হয়তো ব্রেকফাস্ট করতে যাচ্ছিল। তরুকে তার পাশের রুম থেকে বের হতে দেখে ভ্রু কুঁচকে বলল, আপনি আমাদের বাড়িতে কি করছেন বলবেন? আমি এখন থেকে এখানেই থাকব বেয়াই সাহেব। তরুর মুখ থেকে বেয়াই ডাক শুনে নীলাভ অবাক চোখে তাকায়। আমাকে বেয়াই বলে ডাকছেন কেন? আমি আপনার কোন জন্মের বেয়াই? আর তাছাড়া আমি আপনার সিনিয়র, স্যার বলে ডাকুন। সেটা তো অফিসে আপনি আমার স্যার। তবে আপনার সাথে আমার আরও একটা সম্পর্ক আছে, সেই জন্যই বেয়াই বলে ডাকলাম। কোন সম্পর্কের কথা বলছেন? আমি যারার একমাত্র ভালো বন্ধু বুঝলেন, সেই হিসেবে আপনি আমার একমাত্র বেয়াই সাহেব। আপনি ওর বন্ধু? হ্যাঁ, আর আমি এখন থেকে এখানেই থাকব বুঝলেন। অবশ্য যদি আপনার প্রবলেম না হয় তাহলে। আপনি হঠাৎ এখানে থাকবেন কেন? আমি থাকতে চাইনি। আমার এখানে চাকরি ঠিক হয়েছে সেটা তো জানেনই, সেই জন্যই আমি ভাড়া থাকব ভেবেছিলাম। কিন্তু আসার সময় যারার সাথে দেখা হলো, তারপর ও বলল ভাড়া না থেকে এখানে থাকতে। তাই আমি এখানে। নীলাভ পুরোটা বুঝল কিন্তু হজম হচ্ছে না। অবশ্য এই হজম না হওয়াটা সিআইডি হওয়ার সাইড এফেক্ট। নীলাভ আর মাথা ঘামাল না। বাড়ির সবার প্রবলেম না হলে তার আলাদা করে কি প্রবলেম হবে? তাছাড়া এসব ছাড়াও তার চিন্তা করার মতো অনেক কিছু আছে। নীলাভকে চুপ করে থাকতে দেখে তরু বলে উঠল, আপনার কোনো প্রবলেম নেই তো? নো, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবার মতো সময় আমার নেই। বলেই নীলাভ ব্রেকফাস্ট করতে নিচে চলে আসে। তরু তার পিছু পিছু আসে। নীলাভ গিয়ে সোজা চেয়ারে বসে পড়ে। তরুকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা বলেন, তুমি আমার পাশে এসে বসো। তরু বাধ্য মেয়ের মতো সাবিনার পাশের চেয়ারে বসে পড়ে। নাহিদ আর নাজমুল খেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। খাবার টেবিলে শুধু যারা, তরু, সাবিনা আর নীলাভ। সাবিনা নীলাভকে খাবার দিতে দিতে বলেন, তুই কি ত্রানাকে আগে থেকেই চিনিস? নীলাভ যদিও খেতে বসে কথা বলতে পছন্দ করে না, তবুও উত্তরে বলে, উনি গতকাল আমাদের সিআইডি ডিপার্টমেন্টে জয়েন করেছেন। সেই ক্ষেত্রেই পরিচিত। নীলাভ অল্প কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিল। কিন্তু তরু তাতে সন্তুষ্ট হল না, সে বলে উঠল, আসলে আন্টি, আমরা আরও আগে থেকেই পরিচিত। সর্বপ্রথম ওনার সাথে আমার রেইনবো ক্লাবে দেখা হয়। আর সেদিন তো ওনাকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়ে গিয়েছিলাম। তরুর কথায় সাবিনা সরাসরি তরুর দিকে তাকিয়ে বলে উঠলেন, তার মানে তুমি সেদিন নীলাভকে বাঁচিয়েছিলে? যারাও এগুলো শুনে চমকে যায়। অবশ্য তরু স্বাভাবিক স্বরেই বলে, আন্টি, তেমনই কিছু। তরুর কথা শুনে সাবিনা কিছু না ভেবেই তরুর হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তরু অবাক হলেও কিছুই বলে না। অনেক অনেক ধন্যবাদ মা। আমার ছেলের জীবন বাঁচানোর জন্য আমি অনেকবার তোমাকে হসপিটালে দেখতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু নীলাভ ব্যস্ত থাকায় আমাকে নিয়ে যায়নি। তোমার যতদিন ইচ্ছা তুমি এই বাড়িতে থাকবে, একদম নিজের বাড়ি মনে করে। কথাটা শুনে তরুর ভালো লাগল। অবশ্য সে জানত সাবিনা সবটা শোনার পর এরকমই রিয়েক্ট করবে।
নীলাভ খাওয়া থামিয়ে দিয়ে একবার তরুর দিকে তাকিয়ে নিজের মায়ের দিকে তাকায়। তবে কিছুই বলে না। কী বা বলবে সে? যারাও চুপচাপ খেয়ে যাচ্ছে। বিকাল বেলা। তরু নিজের রুমে শুয়েছিল, নীলাভ ড্রয়িং রুমে বসে আছে। যারা আর নাহিদ দুপুরের খাবার খেয়ে শুয়েছিল, মাত্রই উঠেছে। যদিও যারা কাউকে কিছু না বলে বাড়িতে যাওয়ায় নাহিদ একটু রেগেই ছিল, কিন্তু যারা বুঝিয়ে বলার পর আর রাগ করে থাকতে পারেনি। যারা ফ্রেশ হয়ে এসে নাহিদের উদ্দেশ্যে বলল, চলো না আমরা একটা গেম খেলি, এখন তো আপু আছে। 4 জন মিলে খেলতে পারব। যারার কথায় নাহিদ ভ্রু কুঁচকে তাকায়। 4 জন কই পাবে? আমি, তুমি, ভাইয়া আর আপু। নাহিদ খানিকটা বিরক্ত হয়ে বলে, তোমার কি মনে হয় নীলাভ আমাদের সাথে খেলতে রাজি হবে? পুরো সপ্তাহ ও অনেক পরিশ্রম করে আজকের দিনটা একটু রেস্ট না নিয়ে খেলতে রাজি হয়ে যাবে? যারা মুখটা ছোট করে বলল, তুমি বললে অবশ্যই খেলবে। আপু একা একা রুমে বসে আছে। এভাবে থাকতে কি ভালো লাগে? আপুরও তো কালকে থেকে ডিউটি শুরু হয়ে যাবে। তারপর আর সময়ও পাবে না। চলো না খেলি। নাহিদ একটা শ্বাস ছেড়ে বলল, বেশ চলো, কিন্তু ওরা রাজি না হলে মন খারাপ করতে পারবে না কিন্তু। ওকে করব না। তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে এসো, আমি নীলাভকে বলে দেখি। যারা তরুর রুমে গিয়ে দেখে তরু শুয়ে শুয়ে ফোন চাপছে। যারা গিয়ে তার পাশে বসে, আপু আমাদের সাথে খেলবে চলো। যারার কথায় তরু তার দিকে তাকায়। খেলবো মানে? আমরা কি ছোট বাচ্চা নাকি যে খেলব? বাচ্চাদের গেম খেলবো নাকি? আমরা তো লুডো খেলব। তরু কিছু একটা ভেবে বলে, কে কে খেলবে? আমি, তুমি, নাহিদ আর ভাইয়া। কথাটা শুনে তরু চট করে উঠে পড়ে। যা দেখে যারা কিছুটা চমকে যায়। সে তো ভেবেছিল তরুকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না, তার বোন যেন অনেক আগে থেকেই রেডি হয়ে আছে। তুই ওয়েট কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এদিকে নাহিদ ড্রয়িং রুমে এসে দেখে নীলাভ ফোনের দিকে তাকিয়ে আছে। নাহিদ নীলাভের পেছনে দাঁড়িয়ে দেখতে পায় নীলাভ বসে বসে আয়ুর ছবি দেখছে আর কি যেন ভাবছে। নাহিদ নীলাভের কাঁধে হাত রাখলে নীলাভ তড়িঘড়ি করে ফোনটা সরিয়ে ফেলে। নাহিদ এসে নীলাভের পাশে বসে বলে, একটু ঘুমিয়ে নিতে পারতি। কালকে থেকে তো আবার ডিউটি আছে। চেষ্টা করেছিলাম কিন্তু ঘুম আসছে না। আয়ুকে নিয়ে ভাবছিস? নীলাভ উত্তরে কিছুই বলে না। কি হলো বল? দেখেছই যখন, তাহলে জিজ্ঞেস করছো কেন? নীলাভ যে নিজে থেকে লুকিয়ে থাকতে চায়, তাকে কি আর খুঁজে পাওয়া যায়? আমি জানি ও কোথায় আছে। নীলাভের কথা শুনে নাহিদ অবাক হল। কোথায় আছে? তুই কিভাবে জানলি? নীলাভ একটা ছবি দেখিয়ে বলল, ও আজকে নিজের ইনস্টাগ্রাম আইডিতে একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে ওর লোকেশন লন্ডনে দেখাচ্ছে। বেশ ভালোই আছে। ও তোকে না বলে চলে গেল? তুই তো ওকে যেতে বাধা দিসনি, তাহলে তোকে না বলে কেন চলে গেল? জানি না, আর জানতেও চাই না। ওর যা ইচ্ছা তাই করুক, আই ডোন্ট কেয়ার। আসলে কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি প্রায়োরিটি দিলে সে এভাবেই মাথায় উঠে নাচতে শুরু করে। নাহিদ বুঝতে পারল নীলাভ রেগে যাচ্ছে। তাই বেশি না ঘাটিয়ে বলল, চল আমাদের সাথে খেলবি। নাহিদের কথা শুনে নীলাভ নিজের চুলে হাত বুলাতে বুলাতে বলল, খেলবো না ভাইয়া, ভালো লাগছে না। ভালো লাগছে না বলেই তো খেলবি। না, তোমরা খেলো। দেখ নীলাভ, যেই মেয়েটা তোকে ছাড়াই ভালো আছে, তার জন্য তুই কেন কষ্ট পাচ্ছিস? আমি কষ্ট পাচ্ছি না। তাই তাহলে আমাদের সাথে খেল। নীলাভ কথা ঘোরানোর জন্য বলে, তুমি হঠাৎ খেলতে চাইছ কেন? নাহিদ চুপ হয়ে যায়। তোমার কি মনে হয় না ইদানিং তুমি যারার কথায় বেশিই নাচছ? একটা মাত্র বউ আমার, আর বউয়ের কথায় নাচব না বলছিস? আর তাছাড়াও আগে যা কিছু হয়েছিল সেই সম্পর্কে ওর কোনো ধারণাই নেই।
তাহলে শুধু শুধু ওকে কষ্ট দিয়ে কি লাভ হবে? আর সবচেয়ে বড় কথা, আমি ওকে ভালোবাসি, বুঝলি? ভালোবাসা? ভালোবাসলেই কি সাত খুব নমাফ? এসব মিডল ক্লাস কথা নিশ্চয়ই যারা শিখিয়েছে। নীলাভের কথায় নাহিদের খারাপ লাগলেও কিছুই বলে না, কারণ সে জানে নীলাভ এখন রেগে আছে, সেই জন্যই এভাবে কথা বলছে। যার জন্য নাহিদ হাসতে হাসতে বলে, যেদিন বিয়ে করবি সেদিন বুঝবি, নিজে ভালো থাকতে চাইলে আগে বউকে ভালো রাখতে হয়। আর ভালোবাসা কি তা আদৌ জানিস বলে মনে হচ্ছে না। যেদিন সত্যি সত্যিই কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি, ভালোবাসার মানুষ শুধু সাত খু নয়, তোকে খু করলেও তোর কোনো আপত্তি থাকবে না, কারণ তার জন্য তুই রতেও পারবি আর মা রতেও পারবি। কথাটা শুনে নীলাভ হাসতে লাগল। বিষয়টা কেন জানি না হাস্যকর লাগছে তার কাছে। তরু আর যারা সিঁড়ি বেয়ে নিচে নামছিল, নীলাভকে এভাবে হাসতে দেখে তরু একদৃষ্টিতে তাকিয়ে আছে। যারাও অবাক। তরু মনে মনে বলল, কি এমন কথা যা তোমাকে এভাবে হাসাতে পারল? জানতেই হবে আমাকে। নীলাভ হাসতে হাসতেই বলে উঠল, সেই দিন কখনো না আসুক ভাইয়া, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারব না, সে যেই হোক না কেন। আর আয়ু তো চলেই গেছে, তাই বিয়ের চ্যাপ্টার আপাতত ক্লোজ, বুঝলে? আয়ুকে ভালোবাসলে এগুলো বলতে পারতি না। সে যাই হোক, আমি অবশ্য জানি শুধু প্রতিজ্ঞা রক্ষার্থে বিয়ে করতে চাইছিলি। নাহিদের কথা শুনে নীলাভ রেগে যায়। সে সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলে, এখানেই চুপ করো, ফাউল কথা একদম বলবে না। নাহিদ জানে না তার কি হয়েছে, কিন্তু সে চুপ থাকতে পারল না। তার ভাই কেন এতটা একরোখা কেন? আমি কোনো ফাউল কথা বলিনি নীলাভ। শোন, তুই ওকে বিয়ে করে নিঃসন্দেহে প্রতিজ্ঞা রক্ষা করতে পারবি, কিন্তু কখনো সুখী হতে পারবি না। নীলাভ খানিক হাসল বোধ হয়, তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হল না। ওকে বিয়ে করব? এটা কি কোনো জোকস? জোকস হলে ঠিক আছে, নয়তো এটা আকাশকুসুম কল্পনা মাত্র। যেই মেয়েকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার পরেও আমাকে ছেড়ে চলে গেছে, এই নীলাভ জাহির খান সেই মেয়েকে কখনোই বিয়ে করবে না। কথাটা শুনে নাহিদ হাসল। তার সাথে তরু ও অদ্ভুতভাবে হাসল। তবে সবার দৃষ্টি নীলাভ এর দিকে নিবন্ধ হওয়ায় তরুর সেই ভয়ঙ্কর হাসি কেউ দেখল না। নাহিদ সুযোগ পাওয়া মাত্রই বলে উঠল, তার মানে তুই কখনোই বিয়ে করবি না? দ্যাটস মিন সেই পাগল মেয়েটার কথাই ঠিক হবে? নীলাভ বুঝল না নাহিদ ঠিক কি বলেছে। তার চাহনি দেখে নাহিদ ব্যাপারটা বুঝতে পারল। মনে নেই মেয়েটা বলেছিল, তুই তার না হলে আর কারো হবি না। আই ডোন্ট কেয়ার, বিয়ের প্রতি আমার কোনো এক্সপেকটেশনস নেই। আয়ুকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলাম, তাই ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। তুই ঠিক কি বোঝাতে চাইছিস? ভাইয়া, আপাতত এসব বিষয়ে কথা বলতে চাইছি না। তরু আর যারা সিঁড়িতে দাঁড়িয়েছিল, নীলাভ তরুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তরু বলে ওঠে, আমাকে দেখে ভয় পেয়ে গেলেন বেআই সাহেব? তরুর মুখে বেআই ডাক শুনতে মোটেই ভালো লাগে না নীলাভের, তবে অতিথি হিসেবে কিছু বলতেও পারছে না। ভয়? সেটা কেন পাব? এই যে লুডো খেলায় জুনিয়রের কাছে হেরে যাবেন, সেই ভয়। আমি এসপি হাওয়া খেয়ে হয়ে যাইনি, নিজের যোগ্যতায় হয়েছি, সো ভয় পাওয়ার এক্সপিরিয়েন্স কখনো হয়নি, আর হবেও না। তাই নাকি? তাহলে প্রমাণ করে দিন যে আপনি ভয় পাননি। চলে গেলে ভাবব ভয় পেয়েছেন। নীলাভ আর কিছু না বলে সোফায় এসে বসে পড়ে। যারা অনেক খুশি, সে গিয়ে লুডো বোর্ড নিয়ে এসে টি টেবিলের ওপর রাখে। তরু নীলাভের পাশে বসেছে, তারপর নাহিদ, আর তারপর যারা বসেছে। এভাবে গোল হয়ে বসেছে। খেলা শুরু করার আগে যারা বলে ওঠে, আমার একটা শর্ত আছে। নাহিদ বলে, প্লিজ উল্টা পাল্টা কিছু বইল না। যারা ঠোঁট উল্টাল। সে অবশ্য জানে নাহিদকে কিভাবে সবকিছু মানাতে হয়।
যারার এক্সপ্রেশন দেখে নাহিদ বলে, আচ্ছা বলো, কি শর্ত? যে হেরে যাবে তাকে সবার জন্য চা বানিয়ে আনতে হবে। নীলাভ কিছু বলতে যাবে তার আগেই তরু বলে ওঠে, আমার কোনো প্রবলেম নেই, আমিই তো জিততে চলেছি। তরুর কথা শুনে নীলাভ কিছু বলতে চেয়েও পারল না। কিন্তু নাহিদ বলল, আমারও একটা শর্ত আছে তাহলে। যারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। নাহিদ যারাকে উদ্দেশ্য করে বলে, তুমি হেরে গেলে মন খারাপ করতে পারবে না কিন্তু। কি বলো? হেরে গেলে কেউ খুশি হয় নাকি? নাহিদ আর কিছু বলে না, এই মেয়েকে বলে কোনো লাভ নেই। যারা ফের বলে ওঠে, আমি গ্রিন গুটি নেব, নাহিদ ইয়েলো, ভাইয়া ব্লু আর আপু রেড নেও। যারা সবাইকে গুটি বুঝিয়ে দিয়ে খেলা শুরু করে। কিন্তু সবার খেয়াল বোর্ডের দিকে থাকলেও তরুর খেয়াল শুধু নীলাভের দিকে। মূলত সে নীলাভের দিকে তাকিয়ে থাকার জন্যই খেলতে বসেছে। খেলার মাঝেই নাহিদ বলে ওঠে, আমার মনে হয় নীলাভই জিতবে, কারণ ও হেরে যেতে লাইক করে না। যারা মুখ বাঁকিয়ে বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? সেরকম হলে তো আপুই জিতবে, কারণ সেও হেরে যেতে পছন্দ করে না। যারার কথা শুনে নীলাভ তরুর দিকে তাকায়, তরু তো তার দিকেই তাকিয়েছিল। এভাবেই চোখাচোখি হয়ে গেল। হঠাৎ করেই নীলাভের কিছু একটা হল, তরুর চোখে কিছু তো আছে যা তাকে বিস্মিত করল। সাথে সাথে তার হৃদস্পন্দনও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। নীলাভ তাড়াতাড়ি নিজের চোখ সরিয়ে নিল। তরু ভারী কণ্ঠে বলল, ভালোভাবে খেলুন এসপি সাহেব, নয়তো জুনিয়রের কাছে হেরে যাবেন। নীলাভ নিচের দিকে তাকিয়েই বলল, আমার না আপনার কনসেন্ট্রেশন করা উচিত। আপনিই তো শুধু এদিক সেদিকে তাকিয়ে থাকেন। তরু প্রথমবারের মতো নিজের ঠোঁট কামড়ে বলল, আমি তো পুরোপুরি কনসেন্ট্রেশন করছি। নীলাভের কি হচ্ছে সে বুঝতে পারছে না। তবে সে নিজের কান দুটো আর গাল দুটো গরম অনুভব করছে। নীলাভ মনে মনে ভাবল, ছেলে মানুষ হয়ে ব্লাশ করা কতটা যুক্তিযুক্ত। তাও আবার যাকে দেখতে পারি না তার কথায় ব্লাশ করতে হল। খেলা শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই নীলাভ প্রথম হয়েছে, তরু দ্বিতীয় হয়েছে আর যারা তৃতীয় হয়েছে, নাহিদ লাড্ডু গুড্ডু হয়েছে। যারা তৃতীয় হয়েছে তাতে তার মন খারাপ হয়নি, কিন্তু তরু দ্বিতীয় হয়েছে তাতে তার ভীষণ মন খারাপ হচ্ছে। তার মন খারাপ দেখে নাহিদ বলল, তোমার মন খারাপ কেন? তুমি তো তৃতীয় হয়েছ, তোমার মন খারাপ কেন? তুমি তো তৃতীয় হয়েছ। আপু ভালো করে খেলেইনি। তুমি খেয়াল করেছ? ভাইয়া কোবার আপুর গুটি খেয়েছে, কিন্তু আপু একবারও ভাইয়ার গুটি খায়নি। 2 বার তো চান্স পেয়েও খায়নি। নীলাভ যারার কথা শুনে রেগে যায়। তুমি বলতে চাইছ উনি গুটি খায়নি বলে আমি ফার্স্ট হয়েছি, না হলে হতাম না? না ভাইয়া, আমি সেটা বলতে চাইনি, আমি তো বললাম যে আপু মন দিয়ে খেলেনি। তরু নীলাভের দিকে তাকিয়েই বলে, যারা আমি মন দিয়েই খেলেছি। তখন ওনার গুটি খেতে গেলে আমি উল্টো পিছিয়ে পড়তাম, সেই জন্য খাইনি। আর প্লিজ এই নিয়ে কথা বাড়াবি না। নাহিদ বলল, আরে যারা বাদ দেও, এখন কি আমাকে চা বানাতে হবে সবার জন্য? হ্যাঁ, রুলস ইজ রুলস। তাও চলো আমি তোমাকে সাহায্য করব। যারা আর নাহিদ চা বানাতে কিচেনে চলে গেল। নীলাভ তরুর উদ্দেশ্যে বলে উঠল, আমার চেহারায় কি কিছু লেগে আছে? তরু ভ্রু কুঁচকে বলে, কই না তো। নীলাভ এবার চেঁচিয়ে বলে ওঠে, দেন ওয়াই আর ইউ লুকিং এট মি লাইক দ্যাট? ড্যাম ইট! তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তরু চোখ সরিয়ে একটা ঢোক গিলে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার দিকে তাকিয়েছিলাম না। মিথ্যা বলছেন কেন? আমি নিজের চোখে দেখেছি আপনি পুরোটা সময় আমার দিকেই তাকিয়েছিলেন। তরু পুনরায় নিজের লিপস বাইট করে বলে, দ্যাটস মিন আপনিও আমার দিকে তাকিয়েছিলেন। নীলাভ থতমত খেয়ে যায়। আমি মোটেও আপনার দিকে তাকাইনি।
তাহলে জানলেন কিভাবে যে আমি পুরোটা সময় আপনার দিকেই তাকিয়েছিলাম? জিলাপি গাল। তরু বেশ অবাক হল, এটার মানে আবার কি? এমন অদ্ভুত নাম সে কখনো শোনেনি। হোয়াট ডু ইউ মিন বাই জিলাপি গার্ল? এটার মানে আপনি জিলাপির মতো কথা প্যাচান। ইউ আর সাচ আ জিলাপি গার্ল। তরু নীলাভের দিকে তাকায়, নীলাভও তার দিকেই তাকিয়ে আছে। তরু এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, জিলাপি কিন্তু শুধু প্যাচালোই হয় না, অনেক বেশি মিষ্টিও হয়। ইউ ওয়ান্ট ট্রাই সাম? কথাটার মানে বোধগম্য হতেই নীলাভ 420 ভোল্টের শকট খেল। যেন কথা বলতেই ভুলে গেছে সে। তখনই যারা আর নাহিদ চা বানিয়ে নিয়ে আসলো। ওদের আসতে দেখে তরু কিছুটা পিছিয়ে গেল। নীলাভ সেভাবেই দাঁড়িয়ে আছে। নাহিদ তার বাহুতে হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করল, কিরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? নীলাভ শুনল না যেন। নাহিদ পুনরায় নীলাভের বাহু ঝাঁকিয়ে বলল, কিরে কোথায় হারিয়ে গেলি? এই নীলাভ। হ্যাঁ, কি বলছো ভাইয়া? কি হয়েছে তোর? এরকম ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তপস্যা করছিস নাকি? আমি নিজের রুমে যাচ্ছি ভাইয়া। কিছু কাজ আছে আমার। বলেই নীলাভ উপরে যেতে লাগল। নাহিদ পেছনে থেকে বলল, চাটা তো খেয়ে যা, আমার স্পেশাল চা। না খেলে মিস করবি কিন্তু। খাবো না। নাহিদ আর কিছু বলার আগেই নীলাভ নিজের রুমে চলে যায়। তরু সেদিকে তাকিয়ে মনে মনে ভাবল, এ তো দেখি লজ্জায় লাল নীল হয়ে গেল। কি এমন বললাম আমি? যারা বলল, যাহ ভাইয়া তো চলেই গেল, এখন চাটা কি করব? তুই আমারটা আর ওনারটা আমাকে দে, আমি ওনাকে দিয়ে দেব। এমনিতেও আমি উপরেই যাচ্ছি। যারা কিছু না বলেই তরুর হাতে নীলাভ আর তরুর চা দিয়ে দেয়। তরু সেগুলো নিয়ে সোজা নীলাভের রুমের সামনে এসে দরজায় নক করে। কে? ভেতরে এসো। তরু ভেতরে ঢুকতেই তার চোখ গেল দেয়ালে টানানো নীলাভ আর আয়ুর ছবির দিকে। ছবিটা আবারও লাগিয়েছে? দ্যাটস নট ফেয়ার। নীলাভ নিজের বেডের ওপর বসেছিল। তরুকে আসতে দেখে সে অবাক হল। তার ওপর তরু যে ছবিটার দিকে তাকিয়ে আছে সেটাও নীলাভ লক্ষ্য করল। আপনি আমার রুমে কি করছেন? তরু রুমে থাকা চেয়ারে বসে নীলাভের সামনে চা এগিয়ে দিয়ে বলল, আপনার রুমে আসা বারণ নাকি? এই নিন চা খান। নীলাভ তরুর এগিয়ে দেওয়া হাতের দিকে তাকাল। তরু সবসময় লং হাতার শার্ট পরে, কিন্তু আজ সেই হাতাটা খানিকটা সরে গিয়ে হাতের কয়েকটা দাগ নীলাভের নজরে এলো। নীলাভ কিছু না ভেবেই খপ করে তরুর হাত ধরে ফেলল। তরু ব্যাপারটা বুঝতে পেরে তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। আমি আপনাকে আমার হাত ধরতে বলিনি। চায়ের কাপটা ধরতে বলেছি। নীলাভ কাপটা হাতে নেয়। তারপর কাপে একটা চুমুক দিয়ে তরুর দিকে তাকিয়ে সোজা সাপটা জিজ্ঞেস করে, আপনার হাতের দাগগুলো কিসের? এক্সিডেন্ট। সিআইডিতে জয়েন হবার সময় আপনার হাত পা চেক করেনি? নো। টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নিয়েছি। নীলাভ আর কিছুই বলল না। নীলাভকে চুপ থাকতে দেখে তরু বলে উঠল, ছবিতে থাকা মেয়েটি কি আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ। তবে এক্স গার্লফ্রেন্ড। এক্সের ছবি কেউ দেয়ালে ঝুলিয়ে রাখে? রাখব না, আজই সরিয়ে ফেলব। আপনি শুধু চা দিতেই এসেছেন? হ্যাঁ। আচ্ছা আমি আসি তাহলে। বলেই তরু নিজের রুমে চলে আসে। আজকে সে অনেক খুশি। এটা দেখে ভালো লাগলো যে নীলাভ ভালোবাসার প্রিটেন্ড করলেও আয়ুকে ভালোবাসতে পারেনি। নইলে এত সহজে সে আয়ুকে মন থেকে মুছে ফেলতে পারত না। নীলাভ চা খেতে খেতে আয়ুর ছবির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর আনমনেই বলে ওঠে, কেন জানি না শত চেষ্টা করেও তোমাকে ভালোবাসতে পারিনি। তোমার জন্য অনেক আফসোস হতো জানো তো। কিন্তু এখন এটা ভেবে ভালো লাগছে যে ভাগ্যিস তুমি আমার মনে জায়গা করে নিতে পারোনি। নয়তো আমি হয়তো খুব কষ্ট পেতাম আজকে। আর সত্যি বলতে ভালোবাসা মানে যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেই ভালোবাসা কোনোদিনও চাই না আমি।
সন্ধ্যাবেলা সাবিনা আর যারা রাতের খাবার তৈরি করছিল তাদের সাথে কাজের লোক হানাও আছে। সাবিনা খুবই চিন্তিত, আয়ুর সম্পর্কে নাহিদ তাকে সবটা বলেছে। সাবিনাকে চিন্তিত দেখে যারা জিজ্ঞেস করল, মা, আপনি কি নীলাভ ভাইয়াকে নিয়ে চিন্তা করছেন? ছেলেটাকে নিয়ে যে কি করি? ও যতই মুখে বলুক যে ওর কিছুই যায় আসে না, কিন্তু আমি তো মা, আমি জানি ও ভালো নেই। ও কারো ভালোবাসার দরকার আছে, যেটা আয়ু কখনোই দিতে পারত না। ভালো হয়েছে যে আয়ু নিজে থেকেই চলে গেছে, কিন্তু এখন কি করব সেটাই বুঝতে পারছি না। মা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি? বলো। এই সুযোগে একটা ভালো মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে করিয়ে দিন, তাহলে দেখবেন আস্তে আস্তে ভাইয়া স্বাভাবিক হয়ে যাবে আর ভালোও থাকবে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, আমিও সেটাই করব ভাবছি। তরু কোথাও যাওয়ার জন্য নিচেই আসছিল, সে সাবিনা আর যারার কথা শুনে ফেলে। সে সোজা কিচেনে চলে আসে। আসবো আন্টি? তরুকে দেখে সাবিনা আর যারা কথা থামিয়ে দেয়। হ্যাঁ, আসো না। তোমার কি কিছু লাগবে মা? তরু সাবিনার পাশে এসে দাঁড়িয়ে বলে। কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? কি বলবে আপু, বলো না। বলছিলাম কি, আমি আজকের রাতের রান্নাটা করি? তরুর কথায় সাবিনা অবাক চোখে তাকিয়ে আছে, আর যারা তো হতভম্ব হয়ে গেছে। আসলে রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে। আমি তো বিদেশেই ছিলাম, সেখানে প্রতিদিনই নিজের রান্না নিজেকেই করতে হতো, তাই রান্না মোটামুটি জানি আমি। না মা, তুমি কেন রান্না করবে? তুমি এই বাড়ির অতিথি। আমি অতিথি? আন্টি, আপনি না তখন বললেন আমি যেন এই বাড়িকে নিজের বাড়ি বলে মনে করি, এখন আবার অতিথি বলছেন? হ্যাঁ, তা তো বলেছি, কিন্তু তোমার রান্না করতে হবে না মা, তাহলে বুঝবো আপনি আমাকে আপন বলে মনে করেন না। সাবিনা এবার কি বলবে বুঝতে পারল না। আচ্ছা, বেশ, তুমি যখন করতেই চাইছো করো, আমরা হেল্প করে দিচ্ছি। না আন্টি, আমি একাই পারব। আপনারা শুধু বলে যান কে কি খাবেন, আমি রান্না করে দিচ্ছি। সাবিনা আর যারা রান্নার নাম বলে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। আচ্ছা, ত্রানার বাবা মা কোথায় থাকে? যারা তাজিমের শিখিয়ে দেওয়া কথাগুলো মনে করে বলতে লাগল। আপুর বাবা কক্সবাজারে থাকেন, সে অনেক বড় বিজনেসম্যান। আপু বিদেশ থেকে এখানে বেড়াতে এসেছিল, তাদের এখানের বাড়ি আমাদের বাড়ির ওখানে। সে ওখানেই থাকত, কিন্তু ওখান থেকে তার অফিস দূরে হওয়ায় এখানে শিফট হতে চাইছিল। আর ওর মা কোথায়? আপু ছোট থাকতে ওর মামা গেছেন। কথাটা শুনে সাবিনার খারাপ লাগল। তারপর কি ওর বাবা আবার বিয়ে করেছে? যারা হ্যাঁ বলতে গিয়েও থেমে যায়। সে তাজিমের বলা কথাগুলো মনে করেই বলে, না আঙ্কেল, আপুর কথা চিন্তা করে আর দ্বিতীয়বার বিয়ে করেননি। আপুকে তিনি অনেক ভালোবাসেন। কিন্তু ও তো বড় বিজনেসম্যানের মেয়ে হয়ে চাকরি করার কি দরকার? সেটা তো আপুই ভালো জানে। তবে শুনেছি ভাইয়াকে দেখেই সে অনুপ্রাণিত হয়ে সিআইডিতে জয়েন হবার সিদ্ধান্ত নিয়েছিল। ভাইয়া মানে নীলাভকে দেখে? হ্যাঁ, আপু তো সেটাই বলল আমাকে। অবশ্য এই বাড়িতে আসার আগে সে জানত না যে এটা ভাইয়ার বাড়ি। আচ্ছা, তুমি বরং দেখে আসো মেয়েটা কি করছে, একা একা পারবে কিনা। আপু যখন বলেছে তাহলে সে একাই পারবে। তরু একা হাতেই সব খাবার রান্না করছে। অবশ্য বাঙাল রান্নার জেদ সে শিখেছে, তার সাথে লন্ডনের বিভিন্ন রান্নাও সে করতে পারে। শুধু রান্নাবান্না নয়, ঘরোয়া সব কাজই সে দেশে আসার আগে শিখে নিয়েছে। রান্নার মাঝেই তার ফোনে আভিকের মেসেজ আসে। মেসেজ কি রে, আসবি বলেও আসলি না? কোথায় আছিস? তরু রিপ্লাই দিয়ে বলে, আমি আজকে আসতে পারবো না রে, কাজে আটকে গেছি, কালকে দেখা করব।
2 ঘন্টার মধ্যে তরু সমস্ত রান্না কমপ্লিট করে টেবিলের ওপর সাজিয়ে রাখে। সাবিনা সেসব দেখে তো অবাক। এত কম সময়ে এতগুলো আইটেমের খাবার কিভাবে রান্না করল এই মেয়ে? ছোটবেলা থেকেই নাকি বিদেশে ছিল। তার পক্ষে এত এত দেশি খাবার রান্না করা সম্ভব নাকি? যারা, সবাইকে খাবার খেতে ডেকে আনো। যারাও অবশ্য এত এত রান্না দেখে অবাক হয়েছে। তবুও তরুর কথা মতো সবাইকে ডাকতে চলে গেল। তুমি এত রান্না একা হাতে করলে কিভাবে? বললাম না আন্টি, আমার রান্না করতে ভালো লাগে তাই সব রান্নাই শিখে নিয়েছি। সাবিনা অনেক খুশি হয়ে যায়। আজকালকার দিনে এমন মেয়ে আছে বলে ধারণাই করেনি সে। আয়ু তো রান্নার ও জানে না। সাবিনা একটা শ্বাস ফেলে বলল, অনেক কষ্ট করেছ মা। যাও, গিয়ে ফ্রেশ হয়ে খেতে এসো। তরু বাধ্য মেয়ের মতো নিজের রুমে চলে গেল। যাওয়ার সময় অবশ্য নীলাভের সাথে দেখা হয়েছে। তবে কিছু না বলেই তরু রুমে ঢুকে পড়েছে। ছুটির দিনে পুরোটা সময় নীলাভ নিজের রুমে শুয়ে বসেই কাটিয়ে দেয়। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু নাহিদের মেসেজ পেয়ে খেতে যাওয়ার জন্য রুম থেকে বের হয়েছে। নীলাভ ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে হানাকে ডাক দেয়। হানা খালা, এদিকে আসুন তো। হানা নামের মহিলাটি আনুমানিক নীলাভের মায়ের বয়সী হবে, সেই জন্য নীলাভ, যারা আর নাহিদ তাকে খালা বলেই ডাকে। জি বাবা বলো। খালা, আমার ঘরের দেয়ালে আয়ুর আর আমার যেই ছবিটা টানানো আছে সেটা খুলে স্টোর রুমে রেখে দিন। হানা নীলাভের কথায় অবাক হয়ে বললেন, আয়ু আম্মার ছবি সরিয়ে ফেলব? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নীলাভের কথা সাবিনাও শুনতে পেল কিন্তু কিছুই বলল না। নীলাভের কথা মতো হানা গিয়ে আয়ুর ছবিটা সরিয়ে ফেলল। নীলাভ খাবার টেবিলে গিয়ে দেখল টেবিল ভর্তি অনেক খাবার। মা, আজকে কি কোনো বিশেষ দিন? এত খাবার রান্না করেছ যে? তাদের কথার মাঝেই যারা, নাহিদ আর নাজমুলও সেখানে আসে। যারা বলল, ভাইয়া, আজকের সব খাবার আমার আপু রান্না করেছে। নাহিদ জিজ্ঞেস করে, আপু মানে ত্রানা রান্না করেছে? সাবিনা খাবার সার্ভ করতে করতে বললেন, হ্যাঁ, আমি অনেকবার বারণ করেছি কিন্তু আমার কথা শোনেনি। উল্টো বলল ওর নাকি রান্না করতে ভালো লাগে। নাজমুল বললেন, তাই নাকি? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং তো। দেখে তো ভালোই মনে হচ্ছে, এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সবাই খেতে বসে পড়লে নাহিদ বলে ওঠে, বেশিরভাগ খাবারই তো নীলাভের পছন্দের খাবার দেখছি। কথাটা শুনে নীলাভ টেবিলের সবগুলো খাবার পর্যবেক্ষণ করল। হ্যাঁ, সবগুলোই তার ফেভারিট খাবার। আমি তো শুধু ভাত আর মুরগির মাংস রান্না করতে বলেছিলাম। তরু এসে চেয়ারে বসতে বসতে বলল, হ্যাঁ, তবে এগুলো আমার ফেভারিট খাবার তাই রান্না করেছি। নীলাভ আনমনেই বলে ওঠে, আমারও। কথাটা বলেই নীলাভ তরুর দিকে তাকায়, দেখে তরু অলরেডি তার দিকেই তাকিয়ে আছে। নীলাভ আর কিছু না বলেই খাওয়া শুরু করে। সবাই তরুর রান্না খেয়ে ফিদা হয়ে যায় আর অনেক প্রশংসা করে। নাজমুল বললেন, আজকের রান্না খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। অনেক মজা হয়েছে খাবারগুলো। তরু নীলাভের দিকে তাকিয়েছিল তার কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায়, কিন্তু নীলাভ কিছু না বলেই খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। নীলাভ রুমে এসে একটা বই বের করে পড়তে শুরু করে। ঘুম না আসা পর্যন্ত সে বই পড়বে। কিছুক্ষণ পর কেউ তার দরজায় নক করে। ভেতরে এসো। তরু ভেতরে এসে নীলাভের সামনে দাঁড়ায়। নীলাভ তরুর দিকে তাকিয়ে আবার নিজের বইয়ের দিকে মনোযোগ দেয়। কি করছেন? আপনার চোখে সমস্যা? দেখতে পাচ্ছেন না কি করছি? তরু স্বাভাবিক স্বরেই বলে, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হতে পারে। তাই? তাহলে আমি যদি বলি যে আমি এখন ঘুমাচ্ছি আপনি সেটাই বিশ্বাস করে নেবেন? হ্যাঁ। নীলাভ বিরক্ত হয়। আপনার রুমে না গিয়ে আমার রুমে এসেছেন কেন? তরু চেয়ার টেনে বসে বলে, আপনি তো রান্না খেয়ে কিছুই বললেন না, তাই রিভিউ কালেক্ট করতে এসেছি।
আপনার কেমন লেগেছে জানতে পারলে আমার স্কিল ডেভেলপমেন্টে সুবিধা হবে। তরুর কথা শুনে নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। কি হলো? বলুন কেমন লেগেছে? নীলাভ ছোট্ট করে বলল, ভালো, থ্যাংক ইউ। তরু উঠে নিজের রুমে চলে আসে। নীলাভ একটা শ্বাস ফেলে দরজা লক করে তারপর লাইট অফ করে দিয়ে এসে শুয়ে পড়ে। রাত 1টা, নীলাভের ঘুম হালকা হয়ে আসে কোনো এক গান আর গিটারের সুরে। নীলাভ টেবিল ল্যাম্প জ্বালিয়ে উঠে বসে মন দিয়ে গানটা শুনতে শুরু করে। যদি তুমি জানতে কতটা প্রেম জমেছে বুকে, যদি তুমি জানতে কতটা ক্ষত তোমার অসুখে, তবে খুঁজতে না ভুল, ভুলের ঠিকানায় আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল, আমার মুঠোয় বন্দি এখন শুধু স্মৃতির শতদল, গানের সাথে গিটারের সুর। নীলাভ শব্দ অনুসরণ করে বুঝতে পারল ব্যালকনির দিক থেকে শব্দটা আসছে। সে ব্যালকনির দরজা খুলে এসে দাঁড়াল। তার পাশের ব্যালকনি থেকে আবারও গানের সুর ভেসে এলো। রোদেলা সময় হয়েছে মেঘ, তোমারই নামে পড়ছে আবেগ, রোদেলা সময় হয়েছে মেঘ, তোমারই নামে পড়ছে আবেগ। তবু পথ খুঁজে যাই পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল, আমার মুঠোয় বন্দি এখন শুধু স্মৃতির শতদল। তরু গান থামিয়ে নীলাভের দিকে তাকাল। এভাবে তার দিকে তাকানোয় নীলাভ ইতস্তত বোধ করল। তাদের ব্যালকনি পাশাপাশি হওয়াতে নীলাভকে দেখতে পেয়েছে তরু। তরু এসে নীলাভের সামনাসামনি দাঁড়ায়। তরুর ব্যালকনির লাইট অন থাকায় রাতের আধারেও তরুকে পরিষ্কার দেখতে পাচ্ছে নীলাভ। সরি, আপনার ঘুম ভেঙে গেল। আপনি ঘুমাননি? তরু উত্তর দিল না। নীলাভ পুনরায় বলল, আপনি বেশ ভালো গান করেন। তরু বাঁকা হাসল। থ্যাঙ্কস ফর রিভিউ। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সোজাসাপটা উত্তর দেবেন? চেষ্টা করব। নীলাভ হালকা হাসল। এই মেয়ের কাছ থেকে সোজা উত্তর পাওয়া আদৌ সম্ভব বলে মনে হল না। তাও সে প্রশ্নটা করেই ফেলল। যদিও এটা আপনার পার্সোনাল বিষয়, তবুও আপনি কি কাউকে ভালোবাসেন? তরু চুপ করেই রইল। আসলে আপনার গান শুনে মনে হল আপনি কাউকে ভালোবাসেন। সেই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, ভালোবাসি। তবে সে আমাকে ঘৃণা করে। সহজ ভাষায় আমি তাকে একতরফা ভালোবাসি। নীলাভ আর কিছুই বলল না। তরু পাল্টা প্রশ্ন করল, আপনি কাউকে ভালোবাসেন? না। তরু কিছুক্ষণ নীলাভের দিকে তাকিয়ে রইল। নীলাভ নির্লিপ্ততা, ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফোলা ফোলা, চুলগুলো এলোমেলো। তবুও যেন এই ছেলেটির দিকে তাকিয়ে এসে পুরো জীবন কাটিয়ে দিতে পারবে। তরু কিছুক্ষণ ভাবল। ভাবনার মাঝেই তার একটা কথা মনে এলো। সাথে সাথেই তার চেহারার রং পাল্টে রক্তবর্ণ ধারণ করতে লাগল। সে হঠাৎ করেই বলে উঠল, আপনি কাউকে ভালো না বাসলে আমার গানের সুর ধরতে পারতেন না, মিস্টার নীলাভ জাহির খান। নীলাভ চমকাল। মেয়েটা যেন একটু বেশিই বুঝে ফেলে সবকিছু। তরু নীলাভের চোখে চোখ রেখে বলল, কাকে ভালোবাসেন আপনি? তরুর কথার টোনের এই পরিবর্তনে খুব অবাক হল নীলাভ। মেয়েটা যেন তাকে জেরা করছে। কি হলো বলুন, কাকে ভালোবাসেন আপনি? নীলাভ এবার রেগে গেল। সে ছোটবেলা থেকেই শর্ট টেম্পার্ড। মেয়েটার ভয়েসের টোন তার ভালো লাগল না। বললাম তো ভালোবাসি না। আয়ুকে ভালোবাসতাম, তবে এখন বাসি না। তরু নীলাভের থেকে দ্বিগুণ রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি আয়ুকে কখনোই ভালোবাসতেন না, তবে আপনি নিশ্চয়ই কাউকে না কাউকে ভালোবাসেন। আমি পরিষ্কার বুঝতে পারছি। আপনি পনি কাকে ভালোবাসেন? তরুর ভাঙা ভাঙা কথাগুলো নীলাভকে অবাক করল। সে ভালোবাসে? কাকে ভালোবাসে? নীলাভের গলা শুকিয়ে এলো। সে আর ভাবতে চায় না, একদম ভাবতে চায় না। আমি কাউকেই ভালোবাসি না। কাউকেই না। গট ইট?
চলবে।